সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.4-এর 1 নম্বর যে এক্সট্রাটা আছে সেটা করা শিখব। তো সেখানে কি বলছে আমরা দেখি। কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের অর্থাৎ একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে সেটার বহিস্থ মানই হচ্ছে বাইরে, অর্থাৎ পরিধির বাইরে কোনো বিন্দু পি থেকে দুইটি স্পর্শক টানা হলো। অর্থাৎ একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে, সেটার একটা বহিস্থ বিন্দু আছে পি থেকে দুইটি স্পর্শক টানা হলো বৃত্তে। তো মনে করি একটা স্পর্শক টানা হলো পি এ আর একটা স্পর্শক টানা হলো পিবি। তো এখানে যখন আমরা জে আঁকবো, যেমন এইটা একটা জে সিডি, আবার এবি একটি জে, এবি জে সাথে সিডি জের পার্থক্য আছে। পার্থক্যটা কি? এবি হচ্ছে স্পর্শ জে হলো কেন? এটা স্পর্শ জে আনা সিডি এবি, কারণ এবি যেটা স্পর্শক দুটার স্পর্শ বিন্দু দিয়ে গিয়েছে, এই জন্য এটার নাম স্পর্শ জে। সিডি স্পর্শ দিয়ে না জিয়া, কারণ সিডি স্পর্শ বিন্দু দিয়ে যায় নাই। তো কি বলছে প্রমাণ করতে? উপি সরল রেখাটা, অর্থাৎ ওর সাথে পি যোগ করলে যে সরল রেখাটা হয় সেটা স্পর্শ জিয়া এবি এর লম্ব দ্বিখণ্ডক। এটাই আমাকে প্রমাণ করতে হবে। আমাকে প্রথমে জানতে হবে লম্ব দ্বিখণ্ডক কে। আমরা এখানে একটু মাথা কাটাই। লম্ব দ্বিখণ্ডক কি? একটা সরল রেখার উপর যদি আমরা একটা লম্ব আঁকি, সেই লম্বটা যদি সরল রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করে, এবি একটি সরল রেখা, সেখানে আমি সিডি লম্ব এঁকেছি। সিডি লম্ব আঁকার ফলে যদি এ ইকুয়াল টু বি হয়, তখন সিউ হবে এবি এর লম্ব দ্বিখণ্ডক। অর্থাৎ লম্ব দ্বিখণ্ডক হলো একটা সরল রেখার উপর আঁকা একটি লম্ব। এটা শুধু লম্বতে সীমাবদ্ধ থাকে না, সে আরো একটু কাজ করে। সে কি করে? যে রেখার উপর লম্ব আঁকা হয়েছে ওই রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, তখন ওই লম্বকে ওই রেখার লম্ব দ্বিখণ্ডক বলে। তাহলে এবি রেখায় যদি আমি সিউ লম্ব আঁকি, এর ফলে যদি অর্থাৎ সিউ এক লম্ব হতে হবে এবির উপর, 2 নাম্বার হচ্ছে এ ইকুয়াল টু বি হতে হবে, তখন সিউ হবে এবি এর লম্ব দ্বিখণ্ডক। তো আমাকে কি প্রমাণ করতে বলছে? এবি উপি এর লম্ব দ্বিখণ্ডক। তার মানে এটা মনে করো উপিটা এবিকে মনে করো এম বিন্দুতে সেট করেছে। এখন তুমি যদি প্রমাণ করতে পারো যে বিএম ইকুয়াল টু এম এবং পিএম কার উপর লম্ব? উএম এর উপর লম্ব। অর্থাৎ উপি যদি কার উপর লম্ব হয়? এবির উপর লম্ব হয়, তাহলে উপিটা হবে লম্ব দ্বিখণ্ডক কার? এবি এর। আবার কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুইটি স্পর্শক টানা হলো। আমরা স্পর্শক দুটোর নাম দিলাম, একটা পি এ একটা পিবি। উপি সরল রেখাটা এর স্পর্শ জিয়া এবি, যেটা তার লম্ব দ্বিখণ্ডক। অর্থাৎ উপিটা এবির উপর লম্ব প্রমাণ করতে হবে, এক এম সমান বিএম প্রমাণ করতে হবে, তাহলেই উপি এবি এর লম্ব দ্বিখণ্ডক হয়ে যাবে। চলো আমরা এটা প্রমাণ করে ফেলি। আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্র শনাক্তকরণ করে রাখবো। আমরা কেন্দ্র শনাক্তকরণ করে রাখবো। কেন্দ্রটা হচ্ছে বহিস্থ বিন্দু পি ইচ্ছে মতো নিব আমরা। এবার আমরা পি থেকে স্পর্শক আঁকি। প্রথমে একটা স্পর্শক আঁকো ইচ্ছে মতো মানে এখানে একটা বিন্দুর সাথে পি যোগ করে দিবে, এখানে একটা বিন্দুর সাথে পি আমরা যোগ করে দিই, তাহলে এটাই কি হয়ে গেল? স্পর্শ হয়ে গেল। এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তো আমরা এবি যোগ করব, কিন্তু এবি যোগ করতে হবে, আবার উপিও যোগ করতে হবে, এবং আমরা নাম দিব এম, যেটা এবিকে কি বিন্দুতে সেট করেছি? এম বিন্দুতে সেট করেছি। তো ডিয়ার স্টুডেন্টগুলো, এবার আমরা এটার বিশেষ নির্বাচন লিখে ফেলব। চলো আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। বিশেষ নির্বাচন কি হয় দেখো। মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে বহিস্থ
বিন্দু পি হতে পি এ ও পিবি দুইটি স্পর্শক টানা হলো। পি এ ও পিবি দুইটি স্পর্শক টানা হলো। এই তো, এটা তো বুঝেছি আমরা, পি এ একটা পিবি একটা স্পর্শক টানা হলো। তো উপি কি করেছে? স্পর্শ যা এবিকে এম বিন্দুতে সেট করে, এম বিন্দুতে সেট করে। তো ডিয়ার স্টুডেন্টগুলো, আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করি যে উপি এবি এর লম্ব দ্বিখণ্ডক, এবি এর লম্ব দ্বিখণ্ডক। তো স্টুডেন্টগুলো, এটার প্রমাণে একটা অঙ্কন লাগবে, তারপর আমরা প্রমাণ করব। তো সুপ্রিয় স্টুডেন্টগুলো, আমরা আসলে কি প্রমাণ করব? এম সমান বিএম এবং উপিটা এবির উপর লম্ব, তাহলে এটা হয়ে যাবে। কতক্ষণ আগে আমরা যে কথাটা বলছিলাম। এখন এইটা করতে গিয়ে আমাকে একটা কাজ করতে হবে, ওর সাথে যোগ করতে হবে, ওর সাথে বি যোগ করতে হবে। কারণ আমি এখানে এ পি উ অর্থাৎ পি এ উ একটা ত্রিভুজ গঠিত হবে, পি বি উ একটা ত্রিভুজ গঠিত হবে। ওই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। সেটা যদি প্রমাণ করতে পারি তাহলে এটা হয়ে যাবে। সেই জন্যই আমাকে কি করতে হবে? ওর সাথে এ এবং ওর সাথে বি যোগ করি। আমরা অঙ্কনে লিখব উ এ এবং উ বি কি করি? যোগ করি। এখন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, ওই যে আমি বললাম পি এ উ এবং পি বি উ এই দুইটা ত্রিভুজ যে সর্বসম, সেটা প্রমাণ করব। সেটা প্রমাণ করার আগে আমরা কিন্তু একটা পর্বে তোমাদেরকে একটা এক্সট্রা মানে জেনারেল উপপাদ্য পড়িয়েছিলাম, মনে পড়ছে কিনা দেখো তো। একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি কি আঁকা হয়, দুইটি স্পর্শক টানা হয়, তাহলে ওই স্পর্শক দুটোটা পরস্পর সমান। হ্যাঁ, এটা আমরা সবাই জানি কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা এখানে প্রয়োগ করব। আমরা আগে ত্রিভুজ দুটোটা লিখি। একটা ত্রিভুজের নাম হচ্ছে কি? পি এ উ। আর একটা ত্রিভুজের নাম হচ্ছে পি বি উ। একটা পি এ উ আর একটা পি বি উ। এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমরা প্রমাণ করব। আমরা সবাই এই উপপাদ্যটা জানি, বাহু বাহু ত্রিভুজের বাহু বাহু উপপাদ্য। তো ত্রিভুজের বাহু বাহু উপপাদ্য মানে কি? যদি এইরকম হয়, একটা ত্রিভুজের না, দুইটা ত্রিভুজের একটার এবি বাহু মনে করো একটা ডি বাহুর সমান, তারপর এটার এসি বাহু এটার ডিএফ বাহুর সমান, তারপর এটার বিসি বাহু এটার ইএফ বাহুর সমান, তখন আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটোটা কি? সর্বসম। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার চারটি সূত্র আছে। সেই চারটি সূত্রের ভিতর একটা হলো বাহু 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 উপপাদ্য। বাহু 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 উপপাদ্য কিরকম? একটা ত্রিভুজের তিন বাহু যদি আরেকটা ত্রিভুজের তিন বাহুর সমান হয়, মনে করো এটার এবি এটার ডি বাহুর সমান, এটার এসি বাহু এটার ডিএফ বাহুর সমান, এটার বিসি বাহু এটার ইএফ বাহুর সমান, তখন ত্রিভুজ দুটোটা কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব এই সূত্রের সাহায্যে, বাহু 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 উপপাদ্যের সাহায্যে। অর্থাৎ এটার তিন বাহুর সমান হবে, ত্রিভুজ দুটোটা সর্বসম হবে। সেটার জন্য প্রথমেই এইটা যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে মানে কোনো বৃত্তে যদি দুইটি স্পর্শক টানি, এই দুটোটা পরস্পর সমান, তাহলে পি এ ইকুয়াল টু পিবি হয়। পি এ হচ্ছে এই পি এ বাহুটা হচ্ছে পি এ উ ত্রিভুজের বাহু, আবার পিবি বাহুটা হচ্ছে পি বি উ ত্রিভুজের বাহু। তাহলে ওই দুইটা বাহু পরস্পর সমান। কেন সমান? যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুইটি স্পর্শক টানলে এরা পরস্পর সমান। এখন আরেকটু দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে ও হচ্ছে এই বৃত্তের একটা ব্যাসার্ধ। আবার ও বৃত্তের কেন্দ্র বি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে ও বি এই বৃত্তের ব্যাসার্ধ। এখন একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকে আমরা জানি সবগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকবো সব পরস্পর সমান হবে। তাহলে উ এবং উ বি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব এরা পরস্পর সমান।
আবার উএটা হচ্ছে পি এ উ ত্রিভুজের একটা বাহু, উবিটা হচ্ছে পি বি উ একটা ত্রিভুজের বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? উএ ইকুয়াল টু উবি। একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে একটা দুই বাহু সমান হয়ে গেল। আরেক বাহু সমান কিনা দেখি। এই যে উপি বাহুটা পি এ উ ত্রিভুজের জন্য লাগে, আবার পি ও বাহুটা পি বি উ ত্রিভুজের জন্য লাগে। যেহেতু বাহুটা দুটা ত্রিভুজের জন্য লাগে, সুতরাং এটা কি বাহু? সাধারণ বাহু। তাহলে উপি কি বাহু? সাধারণ বাহু। আর দুইটা ত্রিভুজের যদি একটা সাধারণ বাহু থাকে, এটা দ্বারা প্রমাণিত হয় এটার এক বাহুর সমান। তাহলে এইটার তিন বাহু ওইটার তিন বাহুর সমান হলো। তাহলে ত্রিভুজ দুটোটা পরস্পর কি হলো? সর্বসম হলো। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ পি এ উ সর্বসম ত্রিভুজ পি বি ইউ। এখানে পাশে কিন্তু এটা লিখে দিতে হবে, ত্রিভুজের বাহু 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 উপপাদ্য অনুসারে। এখন সুপ্রিয় স্টুডেন্টগুলো, যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে এটা কি মিন করে? এটা আমাকে কি বলে? দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে এটার তিন বাহু এটার তিন বাহুর সমান হওয়া, এটার তিন কোণ এটার তিন কোণের সমান হওয়া। এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে, এটার মানই হলো এইটার তিন বাহু এটার তিন বাহুর সমান হয়ে গিয়েছে এবং এইটার তিন কোণ এটার তিন কোণের সমান হয়ে গিয়েছে। তার মানে এটার তিন বাহু এটার তিন বাহুর সমান, এটার তিন কোণ এটার তিন কোণের সমান। তাহলে কি আমরা এইরকম বলতে পারি না যে পি এ উ ত্রিভুজের এই যে এইদিকে কোণটা দেখতেছি, একটু করে দেখো, এ উ পি কোণ, আবার পি বি উ ত্রিভুজের বি উ পি কোণ সমান, অর্থাৎ এই কোণটা পরস্পর সমান। যেহেতু ত্রিভুজ দুটোটা পরস্পর কি? সর্বসম। তাহলে আমরা এইরকম লিখতে পারি। সুতরাং অ্যাঙ্গেল পি উ এ ইকুয়াল টু অ্যাঙ্গেল কত? পি উ পি। এই যে পি উ এ ইকুয়াল টু পি উ পি। এখন আমরা একটু কাজ করব, আমরা পি উ এ কে এম উ এ তো লিখতে পারি। তো তুমি বলবে যে এম উ এ লিখবেন কেন? স্যার আমি এ এম উ ত্রিভুজে একটু কাজ করব, বি এম উ ত্রিভুজে এখন কাজ করব। এখানে আরেকটা ছোট ত্রিভুজ আছে না, এ এম উ বি এম উ, ওই দুইটা ত্রিভুজে আমরা কি করব? কাজ করব। এখন ওই দুইটা ত্রিভুজে কাজ করতে হলে এই কোণ দুটোটা আমাদের লাগবে। যেহেতু এই কোণ দুটোটা লাগবে, সেই জন্য আমরা এটাকে পি উ এ না লিখে, তুমি দেখো না, পি উ এ বললে যত ডিগ্রি হবে, এম উ এ বললেও তত ডিগ্রি হবে না। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি না যে এম উ এ ইকুয়ালস টু, ওইটাকে ঠিক অনুরূপ কি লিখতে পারি? এম উ পি। কেন লিখলাম? আবারও বলছি, এম উ এ হচ্ছে এই ত্রিভুজের কোণ, আবার এম উ বি হচ্ছে এই ত্রিভুজের কোণ। এই যে বাম দিকে যে দুইটা ত্রিভুজ হয়েছে ছোট ছোট, ওই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা প্রমাণ করব। সেই জন্য কোণগুলোকে কনভার্ট করে বড় ত্রিভুজ থেকে ছোট ত্রিভুজে নিয়ে গেলাম। আমরা আবার ত্রিভুজ দুটোটা দেখি। দুইটা ত্রিভুজ এ এম উ, আরেকটা কি বললাম? বি এম উ। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। বাহু উপপাদ্য যেমন আছে তেমন এইরকম আছে বাহু কোণ বাহু উপপাদ্য। তো বাহু কোণ বাহু উপপাদ্য এটা কি রকম? এটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে এইরকম। কি রকম? তুমি দেখো ভালো করে, বাহু কোণ বাহু, অর্থাৎ একটা দুই বাহু, এখানে বাহু দুইটা, একটার দুই বাহু আরেকটার দুই বাহুর সমান হতে হবে, একটার এক কোণ আরেকটার এক কোণের সমান হতে হবে। তাহলে ত্রিভুজ দুটোটা সর্বসম। তার মানে তুমি মনে করো এটার এ বি এটার ডি সমান, এটার এ সি এটার ডি এফ সমান। এখানে একটা শর্ত আছে, এইটার অন্তর্গত কোণ বি এ সি, আবার এইটার অন্তর্গত কোণ ই ডি এফ যদি সমান হয়, তখন আমরা ওই ত্রিভুজ দুটোটাকে কি বলবো? সর্বসম বলবো। এটাকে সংক্ষেপে বলে বাহু কোণ বাহু উপপাদ্য। তার মানে এইটার দুই বাহু অন্তর্গত কোণ আর একটার দুই বাহু অন্তর্গত কোণের সমান হলে ত্রিভুজ দুটোটা সর্বসম। আমরা সেইটা এখানে, অর্থাৎ এই সূত্রটা এই দুইটা ত্রিভুজে প্রয়োগ করে ত্রিভুজ দুটোটা সর্বসম প্রমাণ করব। তার মানে এইটার দুইটা বাহু অন্তর্গত কোণ এটার দুইটা বাহু অন্তর্গত কোণের সমান। আসলে দেখি, দেখো তো উএ সমান উবি, এটা তো আগে থেকেই যে এখানেই লিখেছি, সুতরাং এখানে কারণটা আর লিখতেও হচ্ছে না, আমি কারণটা আর লিখছি না। উএ কি বাহু? অবশ্যই সাধারণ বাহু, উএম সাধারণ বাহু। এরপর ডিয়ার স্টুডেন্টগুলো, এই বাহু এবং এই বাহুর অন্তর্গত কোণ উএ এবং উএম এর অন্তর্গত কোণ কি? এ উএম। এই যে কতক্ষণ আগে বললাম এম উএ, আবার
এই বাহু আর এই বাহুর অন্তর্গত কোণ কি এম ও বি। তাহলে এই শর্ত আমরা এখানে ফুলফিল করলাম না, অবশ্যই ফুলফিল করলাম। তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর কি হবে, সর্বসম হবে। তাহলে এখানেও তুমি কারণ লিখবে যে ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। তো দুইটা ত্রিভুজ যদি কি হয়, সর্বসম হয়, কতক্ষণ আগেই তো বললাম, একটার 3 বাহু আর একটা 3 বাহুর সমান হয়, একটা 3 কোণ আর একটা 3 কোণের সমান হয়। তার মানে এটার 3 বাহু এটার 3 বাহুর সমান, এটার 3 কোণ এটার 3 কোণের সমান। এখন দেখো, তার মানে এম বাহু সমান বিএম বাহু। ওই যে শুরুতে বলছিলাম, তার মানে এম সমান বিএম আমি প্রমাণ করেছি। লম্ব দ্বিখণ্ডক হওয়ার একটা শর্ত পূরণ করে ফেলেছি, এম ইকুয়াল টু বিএম। এখন এই দুইটা কোণ এক সমকোণ কিনে এটা প্রমাণ করতে পারলে আমাদের অনেক কাজ হয়ে যাবে। কিন্তু দেখো, যেহেতু এই দুইটা এম ও ত্রিভুজ আর বিএম ও ত্রিভুজ সর্বসম, সুতরাং এম সমান বিএম যেমন হবে, তাহলে এটার 3 কোণ এটার 3 কোণের সমান। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এ এম ও ইকুয়াল টু অ্যাঙ্গেল কি বলা যায়, বিএম ও। বিএম কেন বলা যায়, যে ত্রিভুজ দুটোটা সর্বসম। এবার আমরা অন্য উপপাদ্যগুলো পড়ার সময় যেটা বলেছি, যে একটা সরল রেখার সই, অর্থাৎ একটা রেখা অংশের সাথে যদি আরেকটা রেখা অংশ কোনো বিন্দুতে মিলিত হয়, এ বি একটি রেখা অংশ, তার সাথে সিডি একটা রেখা অংশ সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে যে দুইটি কোণ উৎপন্ন করেছে এ সিডি এবং বি সিডি, এই দুইটা কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, এটা একটু বুঝতে হবে। এবং আমরা আগের উপপাদ্যগুলো করলে অবশ্যই বুঝে ফেলেছি এতদিনে। একটি রেখা অংশের সাথে আরেকটি রেখা অংশ কোনো বিন্দুতে যুক্ত হলে ওই বিন্দুতে যে দুইটা কোণ তৈরি করে তাদেরকে রৈখিক যুগল কোণ বলে। যেহেতু এ বি সরলরেখাটা সি বিন্দুতে সিডি রেখা অংশের সাথে মিলিত হয়েছে, তাহলে এ সিডি আর বি সিডি যে দুইটা কোণ উৎপন্ন করেছে তারা রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণের একটা বৈশিষ্ট্য আছে, রৈখিক যুগল কোণের বৈশিষ্ট্য হলো কোণ দুটোটা যোগ করলে শুড বি 2 সমকোণ হবে। অর্থাৎ রৈখিক যুগল কোণ উৎপন্ন হলে তাদের কোণ দুটোটা যোগ করলে 2 সমকোণ। এখন আমরা একটু দেখি তো, এ এম ও কোণ হচ্ছে এইটা, বি এম ও কোণ হচ্ছে এইটা। তাহলে এ বি রশ্মির সাথে এ বি রেখা অংশের সাথে ও এম রেখা অংশ যুক্ত হয়ে কোণ দুটোটা তৈরি হয়েছে না? তাহলে এই দুটোটা কোণকে কি কোণ বলতে পারি আমরা, রৈখিক যুগল কোণ। তাহলে আমরা বলি কিন্তু এরা রৈখিক যুগল কোণ। তো শিক্ষার্থীরা, এরা যদি রৈখিক যুগল কোণ হয় তাহলে তুমি কি বলতে পারো? তাহলে তুমি বলতে পারো না কোণ দুটোটা যোগ করলে কয় সমকোণ? 2 সমকোণ, কতক্ষণ আগেই বললাম। সুতরাং এ এম ও কোণ প্লাস বি এম ও কোণ সমান 2 সমকোণ। যেহেতু এই দুটোটা রৈখিক যুগল কোণ, দুটোটা যোগ করলে অবশ্যই 2 সমকোণ। এবার দেখো তো, এই দুটোটা মার্কারের দাম যদি সমান হয় এবং দুটোটার দাম যদি 70 টাকা হয়, একটার দাম 35 টাকা, দুটোটার দাম যোগ করলে 70 টাকা, দুটোটার দাম পরস্পর সমান, একটা 35 টাকা, 70কে 2 দিয়ে ভাগ দিয়েছি। এই দুটোটা কোণ পরস্পর সমান, দুটোটা কোণ যোগ করলে 2 সমকোণ। তাহলে প্রত্যেকে কত দেখি বলো তো? প্রত্যেকে হবে 1 সমকোণ। এ এম ও বি এম ও সমান 1 সমকোণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটাও 1 সমকোণ, এইটাও 1 সমকোণ। তার মানে ও এম কার উপর লম্ব? এ বির উপর লম্ব। সুতরাং ও এম এ বির উপর লম্ব। তো ও এম যদি এ বির উপর লম্ব হয়, তো ও এমটা বর্ধিত হয়ে কদ্দূর পর্যন্ত গিয়েছে? পি গে পর্যন্ত গিয়েছে। তাহলে ওপিও কার উপর লম্ব? এ বি এর উপর লম্ব। সুতরাং এ এম সমান বি এম এবং ওপি কার উপর লম্ব? এ বির উপর লম্ব। তাহলে ওপি কার লম্ব সমদ্বিখণ্ডক? এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। সুতরাং ওপি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডকও বলা যায়, লম্ব দ্বিখণ্ডকও বলা যায়। প্রশ্নে যে এরকম থাকে, লম্ব দ্বিখণ্ডক থাকলে লম্ব দ্বিখণ্ডক বলবে, লম্ব সমদ্বিখণ্ডক থাকলে লম্ব সমদ্বিখণ্ডক বলবে। এটাই হচ্ছে আমাদের উপপাদ্যের বিষয়বস্তু। তো তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে শুনেছো, দেখেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।